আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সতর্কীকরণ: পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। স্টক আমার কোনো বাইসের নির্দেশ করে না। জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। গ্রুপে যারা অ্যাড হতে চান এন্ট্রি ফি দিয়ে অ্যাড হতে পারেন। নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন। 1 থেকে 3 বছরের যেসব বিনিয়োগকারী ভাই বোনেরা আছেন চলমান কোর্সে অংশগ্রহণ করতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আগামীকাল মার্কেট কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো। আর একটা দুটো স্টক নিয়ে আলাদাভাবে কথা বলতে চাই। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন গ্রুপে আমার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন। আজকে 19 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস, 868 কোটি টাকার ট্রানজ্যাকশান, অ্যাডভান্স 117টা, ডিক্লাইন 222টা, আনচেঞ্জ 45টা। মিনিট চারটা ভালো ছিল না, বিশেষ করে আমি যদি অ্যাডজাস্টমেন্টের হিসাবটা ধরি শেষ মুহূর্তে বাই সেল এই জিনিসটা যে আপনারা দেখতেছেন, এই বৃত্ত যতটুকু হয়েছে এগুলা হয়তো রিয়েল হতে পারে, কিন্তু এই লেনদেনগুলো একটু সঠিক নয়। এখানে শুধুমাত্র কোড ট্রান্সফার করে আপনাদেরকে 868 কোটি টাকার যে লেনদেন এটা শুধু দেখিয়ে দেওয়া হয়েছে, এটুকুই, আর কিছু না। কিন্তু এখানে আর কোনো কিছুই নেই। এখানে আমি আজকের মার্কেট নিয়ে এটুকু বলবো। এখন আমি যে একটা স্টক নিয়ে বলি, তারপর আগামীকাল মার্কেট, সেটা হচ্ছে ট্রাস্ট ব্যাংক। ট্রাস্ট ব্যাংকের বিনিয়োগকারীরা, ব্যাংক সেক্টর পুরোটাই এলোমেলো। এখানে অনেকগুলো ব্যাংক জেটে চলে গেছে, এটা একটা বিষয়। কয়েকটা ব্যাংক বন্ধ হয়ে গেছে, তবে সে আস্তে আস্তে একটু স্থির হচ্ছে। এখানে একটু স্থির হচ্ছে, এখান থেকে হয়তো একটা মুভমেন্টে যাবে। এটা একটু সময় লাগবে, কারণ ব্যাংকের শেয়ারের দাম বাড়াতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। এখন যেগুলোর দাম বাড়তেছে এগুলার ফিড আপ কম, শেয়ার সংখ্যা মানে খুবই কম, বাড়াতে অসুবিধা হয় না। 1 বছরে পুরো ব্যাংক সেক্টরে যারা আছে তারা কিন্তু খুব বেশি একেবারে প্রফিটে নাই। যেখানে আছে প্রফিটে নাই খুব বেশি, যেটা পুরো সেক্টর ওয়াইজ। আমি ট্রাস্ট ব্যাংক নিয়ে বলি। এখানে ট্রাস্ট ব্যাংকটা কোথায়? ট্রাস্ট ব্যাংক মানে ভয়ঙ্করভাবে পড়তেছে, এবং 1 বছর ধরে যারা আছেন তারা এখানে প্রত্যেকে লসে আছে। এখন আপনাদেরকে এখানে এই যে পড়াটা কতটুকু সঠিক এটা আপনাদেরকে বুঝতে হবে। একটা দিকে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই অংশটুকুর কমে কিনা। ইনস্টিটিউটের অংশে 23,33,00,000 আছে, ইনস্টিটিউট অংশে 73.73% প্লাস আছে। এটা কমে এদিকে আসে কিনা পার্সেন্টেজ হিসেবে উপরে এটাকে যদি দেখেন যে এইটুকু 73 অংশটুকু কমে এখানে 73 বা 70 বা 25 যা প্লাস দেখাচ্ছে, আর এটা রেড দেখাচ্ছে, তাহলে একটু চিন্তার বিষয় আছে। যতক্ষণ পর্যন্ত এটা দেখাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনারা খুব বেশি অস্থিরতা দেখানোর কিছু নাই। আরেকটা বিষয়, আমাদের একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে আমরা মনে করি যে শেয়ার থেকে বড় বিনিয়োগকারীরা বের হয়ে যাচ্ছে। আসলে শেয়ার থেকে বড় বিনিয়োগকারীরা বের হয়ে যাচ্ছে না, যায় না। যেমন ধরুন এখানে যে দামটা কমতেছে, এই ট্রাস্ট ব্যাংক, আমি এটা উদাহরণ হিসেবে বলতেছি, ট্রাস্ট ব্যাংকের যে দামটা কমতেছে, এখানে কি বড় বিনিয়োগকারীরা কি বের হয়ে যাচ্ছে? না, বের হয়ে যাচ্ছে না। তারা শুধু শেয়ারের প্রাইসটা কমিয়ে দিচ্ছে, আর কিছু না। কিন্তু এখন তাদের অংশে কত টাকা করে তারা ট্রাস্ট ব্যাংকের শেয়ারগুলো কিনে রেখেছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে পার্সেন্টেজ হিসেবে পাবলিকের কাছে শেয়ার সংখ্যা খুবই কম, একেবারেই কম, যেটা ইনস্টিটিউট এবং ডিরেক্টর অংশে বিশাল অংশ। হ্যাঁ, সে তুলনায় পাবলিক অংশে কিছুই নাই। তো আমি বলবো যে অলরেডি ডিভিডেন্ড ইল্ড শেয়ারের প্রাইস কমে যাওয়ার কারণে 5.23, যেটা অনেকটা স্কোয়ার ফার্মার যে শেয়ার তার কাছাকাছি চলে আসছে তার ডিভিডেন্ড ইল্ড, এটা খুবই পজিটিভ আমি বলবো। তবে হ্যাঁ, শেয়ারের দাম কমে গেছে, এটা খুব নেগেটিভ। ডিভিডেন্ড ইল্ডটা তার আস্তে আস্তে বাড়তেছে। এখন আপনারা অ্যাভারেজ কোথায় করবেন, এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে অ্যাভারেজটা আসবে আপনাদের রেকর্ড ডেটের পরে, সম্ভবত জুনের 1 তারিখে তার রেকর্ড ডেট, এরকম সময় হবে সম্ভবত। আপনারা দেখে নেবেন, এখানে আছে তো, অবশ্যই আছে নিউজে। যদি আমি দেখি তার পি রেশিও খুবই আরএসআই অনেক কমে গেছে। এখানে রেকর্ড ডেট হচ্ছে 11 জুনে তার রেকর্ড ডেট। আপনারা তার রেকর্ড ডেটের পরে গিয়ে অ্যাভারেজে চিন্তা করবেন, এখন অ্যাভারেজ করা যাবে না। অ্যাভারেজ এখন যদি করেন, শুনুন, অ্যাভারেজটা গুরুত্বপূর্ণ। এখানে আপনারা হয়তো 20%, 25%, 15%, 18% এই লেভেলে লসে আছেন, হতে পারে, যেহেতু শেয়ার প্রাইস কমে গেছে। এখন অ্যাভারেজ করার পরে যদি শেয়ারের প্রাইস কমে, এটা কিন্তু তাহলে আপনি এই স্টক থেকে বেরোতে, আর প্রফিট নিয়ে বের হওয়ার কোনো স্কোপ থাকবে না। কিন্তু আপনি অ্যাভারেজ করার পর শেয়ারের দাম বাড়তেই হবে।
তো অ্যাভারেজ আপনি এন্ট্রি নেওয়ার সময় যতটুকু সাবধান হবেন তার থেকে বেশি অ্যাভারেজ করার সময় সাবধান হবেন। আপনি ধরুন এখানে এন্ট্রি নিলেন অথবা এখানে এন্ট্রি নিলেন, এখন এখানে কমে গেল, আপনি এখানেও অ্যাভারেজ করলেন, করার পর আরও কমে গেল, তখন আপনি কি করবেন? দেখা গেছে আপনি এখানে এন্ট্রি নিলেন অথবা এখানে এন্ট্রি নিলেন, এখানে অ্যাভারেজ করলে দেখা গেছে প্রাইসটা হয়তো এই লেভেলে চলে আসলো, এই লেভেলে চলে আসলো, কিন্তু আপনি অ্যাভারেজ করার পরে যদি নিচে আসে তখন তো আপনার কাছে টাকা থাকবে না, তখন তো আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, তাই না? তো সুতরাং এখানে আমরা যে কথাটা বলি যে বড় বিনিয়োগকারীরা বের হয়ে গেছে, আসলে শেয়ার থেকে কখনোই কোনো স্টক থেকে, যেই কোনো স্টকের ক্ষেত্রে বড় বিনিয়োগকারীরা বের হয়ে যায় না, তারা শুধু প্রাইসটাকে ডাউন করে দেয়। আমাদের ট্রাস্ট ব্যাংকের ব্যাপারে আপনাদের অনেকেরই কোশ্চেন ছিল, যেহেতু দাম কমে গেছে, শুধু ট্রাস্ট ব্যাংক না সব ব্যাংকেরই দাম কমে গেছে। আপনারা যদি এখানে আসেন, আমি যদি বলি প্রাইম ব্যাংক একই অবস্থা, প্রাইম ব্যাংক অবশ্য তার ডিভিডেন্ড ডিক্লেয়ার আছে এই হিসাবে সে পড়ছে, কারণ এখানে অলরেডি সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে 25 আর 5%, হ্যাঁ সব কিছু মিলিয়ে ওকে ঠিক আছে, প্রাইস কমে গেছে। তবে এই ধরনের স্টকে এখনও অ্যান্টি নেওয়ার কোনো স্কোপ নাই আর কি, এই ধরনের স্টকে অ্যান্টি নেওয়ার কোনো মানে স্টকে অ্যান্টি নেওয়ার কোনো স্কোপ নাই। মিডল্যান্ড ব্যাংক কালেকশন আপনাদেরকে যথেষ্ট পরিমাণ অস্থিরতা দেখাচ্ছে মিডল্যান্ড ব্যাংক, যে কোনোভাবেই এখানে আসলে শেয়ার কালেকশন করা যায় কিনা বড় বিনিয়োগকারীদের একটা। দেখেন এই স্টকটার কিন্তু সব কিছু ওকে, Q1 কোয়ার্টার ইপিএস, নেট অপারেটিং এবং ইনস্টিটিউট অংশ পার্সেন্টেজ হিসাবে শেয়ার সংখ্যা বেশি, সব ওকে আছে। তো কালেকশানের একটা জায়গায় সে খুঁজে নিচ্ছে, কতটুকু পারতেছে আমি বলবো খুব বেশি পারতেছে না, কারণ ভলিউমে একেবারে ড্রাই। এখান থেকে যদি আমি ধরি একেবারে আজকে কতটুকু ভলিউম করছে মিডল্যান্ড ব্যাংক, মাত্র 87 লক্ষ টাকা ট্রানজ্যাকশন করছে, তার মানে কেউ শেয়ার সেল দিতে রাজে না। হ্যাঁ, এখানেও কিন্তু বেশিরভাগ এক বছর আগে যারা, তারা 40% লসে আছে, 18%, 7%, 6%, এই হিসেবগুলোতে তারা এইভাবে আছে, মোটামুটি লস করে আছে। আমি বললাম তো পুরো ব্যাংক সেক্টরেই তো এলোমেলো, পুরো ব্যাংক সেক্টরটাই একটু অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। সুতরাং শেয়ার ছেড়ে দেবেন কিনা এটা আপনার ইচ্ছে, তবে আমার কথা হচ্ছে যে না, শেয়ার ছেড়ে দেওয়ার কোনো স্কোপ নাই। কারণ হচ্ছে এখন আপনার কাছে মনে হবে ব্যাংক সেক্টর মনে হয় কোনো দিন বাড়বে না, শুধু যে সেক্টরগুলো বাড়তেছে ওগুলোই বাড়বে না, এটাও বাড়বে। এবং ইন্ডেক্স যদি কখনো বাড়ে, ইন্ডেক্স যখন বাড়বে, ইন্ডেক্স তখন ব্যাংক সেক্টরকে দিয়েই বাড়তে হবে, এটা প্রমাণিত 1996 সাল, 2010 সাল। যাক, এখন আমি যে বিষয়টা নিয়ে আসি সেটা হচ্ছে বুলিঞ্জার ব্র্যান্ড অনুযায়ী বাই সিগন্যাল দিয়েছে এরকম কতগুলো স্টক আছে এখানে, আমরাটেক, অ্যাক্টিভ পাইন, এওএল, অ্যাপোলো ইস্পাতটা আমি একটু দেখতে চাই, অ্যাপোলো ইস্পাতের কী অবস্থা, জেড ক্যাটাগরির স্টক। এই স্টকটা আপনারা এখানে অ্যান্টি নেওয়ার একটা স্কোপ তৈরি হতে পারে। এই স্টকটা ভালো একটা আসলে ক্যান্ডেল তৈরি করছে, ভলিউমটাও ওকে আছে। প্রিভিয়াস যদি আমরা দেখি, দাম যখন বাড়ছে তখন মোটামুটি ভলিউম করে করে বাড়ছে, সুতরাং এই জায়গায় অ্যান্টি নেওয়া যায় অ্যাপোলো ইস্পাতের। এই ধরনের স্টকগুলোতে খুব কম, মানে খুব কম সংখ্যক আপনি অ্যান্টি নিতে হবে। ডেল্টা স্পিনিং, এটা এটা হচ্ছে না, এটা না। কেডিএস অ্যাক্সেসরিজ, এই স্টকটাতে এন্ট্রি নেওয়া যায়। এখন যেখানে আছে কেডিএস অ্যাক্সেসরিজ, এখানে আপনি এন্ট্রি নিতে পারেন এবং এখান থেকে একটা প্রফিট টেক করারও সম্ভাবনা আছে। সবচেয়ে বড় কথা কি, এখন আপনারা কেডিএস অ্যাক্সেসরিজ, তারপরে যায় এগুলো কি আছে, এওএল, এএফসি অ্যাগ্রো, অ্যাক্টিভ পাইন, এগুলোতে কেন এন্ট্রি নেবেন? দ্রুত প্রফিট করার আশা। তো ঠিক আছে, আপনি দেখেন দ্রুত প্রফিট করতে পারেন না। প্রথমটায় কি আছে, প্রথমটা আছে আমরা টেকনোলজি, দেখেন এখানে কতটুকু দ্রুত আপনি প্রফিট করতে পারবেন। চারটা দেখালাম আপনাকে, দেখুন আপনারা দেখলে বুঝতে পারেন এখানে কতটুকু দ্রুত প্রফিট করতে পারবেন। তারপর সেকেন্ড কি অ্যাক্টিভ পাইন, দেখেন অ্যাক্টিভ পাইনে কতটুকু আপনি প্রফিট করতে পারেন। প্রফিটে আপনি মানে সবগুলো এখন আপনি যেখানে নেয়। তারপর কি আছে, এফসি অ্যাগ্রো, দেখুন এফসি অ্যাগ্রো, তারপরে আপনি এই বৃত্ত এফসি অ্যাগ্রোর এই বৃত্তটা আপনি কল্পনা করেন, সবগুলো স্টক তো সেম। আপনি এটুকু কল্পনায় নেন, যদি আপনি এটুকু কল্পনা নেন, এখানে যদি আসেন ফেব্রুয়ারি 16 তারিখ, তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তাও কিন্তু একই জায়গায় এখনও বসে আছে, তাই না? সবগুলো এই অবস্থা আছে। গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, আপনি দেখেন সবগুলো একই জায়গায় বসে আছে। এখন আপনার কাছে যেটা আছে সেটা শুধু দাম পড়তেছে, কারণ আপনি
অস্থিরতা অনুভব করতেছেন যে আমারটারই দাম করতেছে, আসলে না, সবগুলো একই জায়গায় আছে। এখন দুই একটা স্টক অ্যাবনর্মাল আচরণ করবে, এটা সবসময় করে। এখন ওগুলোরকে উদাহরণ হিসেবে টেনে নিয়ে এনে লাভ নাই। ওই স্টকগুলোকে উদাহরণ, আপনি এখানে যতগুলা বুলিঞ্জার ব্র্যান্ড, এটা যারা বুঝেন তারা অবশ্যই, মানে এটা হচ্ছে কি টপ স্টকটা বাড়ার সম্ভাবনা আছে, সর্বোচ্চ পর্যায়ে আছে যে বাড়ার জন্য। হ্যাঁ, তারপরও তাল্লু স্পিনিং আমি তো বলতেছি, আপনারা দেখেন কতদিন ধরে সে এখানে বসে আছে। এখানে যদি আমি ক্যান্ডেল ধরি, জানুয়ারি ধরে এখন মে মাস চলে একই জায়গায় বসে আছে। তবে তাল্লু স্পিনিং এখান থেকে বাড়বে, কোনো সন্দেহ নাই এখান থেকে এই স্টকটা বাড়বে। তো আমি আপনাদেরকে এটুকু বোঝানোর চেষ্টা করতেছি যে স্টকগুলা আসলে সবগুলো একই জায়গায় বসে আছে। হঠাৎ করে একটা দুটা মানে প্রাইজ আপ করে, তো আপনারা হয়তো ভাবেন যে এগুলোতে মনে হয় সবাই প্রফিট করতেছে। না, কেউ আসলে প্রফিটে করার কোনো সুযোগও নেই, ঠিক আছে। ইন্ডেক্সটা ভালো না, আজকের ইন্ডেক্সটা ভালো না। হিস্টোগ্রামের বার এমএসিডি লাইন এলোমেলো আপনারা দেখতে পাচ্ছেন। আরএসআই 42, ভলিউমটাও খুব বেশি ভালো, ক্যান্ডেলটা এখানে ভালো না। গতকালকের এবং আজকের ক্যান্ডেল মিলে যদি দুইটা একসাথে আমি হিসেব করি, তাহলে আমি ভালো বলবো না মার্কেটকে। সুতরাং মার্কেট সম্পর্কে আপনারা সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন। মার্কেট ঈদেরই কয়দিন, এই সপ্তাহ, এরপরে তো ঈদ, তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ সাবধান হবেন। মার্কেট থেকে এই মুহূর্তে জোর করে কিছু আদায় করার চেষ্টা করবেন না। আর যারা আপনাদেরকে কোরবানির আইটেম দিচ্ছে, যদি ওরা কোরবানির আইটেম দেয়, তাহলে কিছু ট্রাই করতে পারেন, দেখেন কতটুকু আপনি কোরবানির জন্য এখান থেকে টাকা পান, না আবার নিজেই কোরবানি হয়ে যান, সেদিকেও খেয়াল রাখবেন। ভালো থাকুন, ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম।